শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশের দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন কুয়ালালামপুরস্থ ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লিটন। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, শুরুতেই যে বিষয়টা একটু জানতে চাইছি যে আমাদের গত কয়েক মাসে যে রাজনৈতিক প্রেক্ষাপট গেল, রাজনৈতিক অস্থিরতা গেল, তার মধ্যে থেকে আপনাদের যে ভেজিটেবল এক্সপোর্টের যে আপনাদের ব্যবসাটা, সেটা আসলে কতটুকু প্রভাব বিস্তার করেছে রাজনৈতিক অস্থিরতা আপনাদের বিজনেসের উপর, যদি একটু বলতেন। আসলে আমরা বিশেষ করে ভেজিটেবল এক্সপোর্টার যারা আছি, আমাদের বিদেশে প্রচুর পরিমাণে সবজি বিদেশের বাজারে আমাদের প্রতিরোজ অনেক অর্ডার থাকে। তো সেক্ষেত্রে আমরা এই যে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধের মধ্যে আমরা যে পরিমাণে আমাদের এক্সপোর্টের প্রচুর পরিমাণে অর্ডার অনুযায়ী আমরা সঠিকভাবে মাল দিতে পারি না। সেক্ষেত্রে বিদেশের বাজারেও আমাদের কিছুটা, আমরা বিশেষ করে আপনি জেনেছেন যে বিদেশি বাজারে শুধু আমাদের বাংলাদেশি পণ্যই নয়, সেখানে অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তারপরে থাইল্যান্ড, চায়না একটা বিশাল বড় মার্কেট ভেজিটেবল। তারা প্যাকিং জাত অন্যান্য বিভিন্ন সাইড থেকে কোয়ালিটি ফুল পণ্য সেখানে যায়। তো তাতে করে আমাদের প্রচুর পরিমাণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটা হয়তো আমরা এখন বর্তমান পরিস্থিতি যদি ভালো থাকে হয়তো 2-1 মাসের ভিতরে এটা কেটে ওঠার একটা সম্ভাবনা আছে মার্কেটটাকে। আচ্ছা, এই যে কাটিয়ে ওঠার কথা বলছিলেন, যে এরপর থেকে আসলে আপনারা কাটিয়ে ওঠার জন্য কি করছিলেন, যে কিভাবে আসলে কাটিয়ে উঠছেন এই যে একটা মানে বড় একটা ক্ষতি থেকে আপনারা একটা কিভাবে কাটালেন? এখানে আমাদের বিশেষ করে আমাদের বাজারের যে মার্কেটিংটা ছিল, আমাদের যেমন মনে করেন আমার বায়ারের যে যেমন মালয়েশিয়া, ইংল্যান্ড, ইউরোপে, জেদ্দা, বিভিন্ন আমাদের যে সমস্ত বায়াররা ছিল তাদেরকে আমরা পুনরায় আবার তাদের অর্ডার অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে মাল সাপ্লাই দিতে পারতেছি। এবং আপনি জানেন যে বর্তমান সরকারের বিশেষ করে ভেজিটেবল খাতে প্রচুর পরিমাণে তারা চেষ্টা করছে যে দেশের বিশেষ করে ভেজিটেবলটা অনেক বেশি এক্সপোর্ট হোক। সেক্ষেত্রে কৃষি খাতে প্রচুর পরিমাণে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বাজেট দিয়েছে এবং সেখানে প্রচুর সম্ভাবনা অবস্থা আসছে বাংলাদেশের, যেটা আমরা যদি সঠিকভাবে বিদেশে এক্সপোর্ট করতে পারি তাহলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি আর্ন হওয়ার একটা সম্ভাবনাময়। এবং ইতিপূর্বে আপনি জেনেছেন যে আমরা প্রথম যখন 2010-এ আমাদের ভেজিটেবল এক্সপোর্টের পরিমাণ ছিল মাত্র 60 মিলিয়ন মার্কিন ডলার। সেখানে এখন এই বছরে আপনার গত 13-14 মধ্যে আমরা যে কিছু হরতাল অবরোধ ছিলই আপনি জানেন মধ্যে, তার মধ্যেও আমাদের এখন 160 মিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্টে আমাদের আসছে। এবং এভাবে যদি রাজনৈতিক অস্থিরতা না থাকে, এবং আমি বিশেষ করে আমি আবেদন জানাবো বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন সব দলের কি, যে যাতে করে আমরা আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা এদেশে জন্মেছি, এদেশের উন্নয়নের জন্য ভেজিটেবল খাতটা একটা বড় খাত, যেখানে আমরা যদি সঠিকভাবে আমরা যদি বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমার মনে হয় দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো চাঙ্গা করে নিতে পারবো। এবং দেশের স্বার্থে আসলে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। একটা বিষয় যদি একটু বলতেন, এই যে আপনাদের ক্ষতির পরিমাণটা আমরা শুনছিলাম, কিভাবে আপনার ক্ষতি হচ্ছে বা কিভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, এই যে এক এক ধরনের অস্থিরতা, আমাদের বিভিন্ন ধরনের অস্থিরতা, এগুলোর জন্য হচ্ছে আমাদের বাজারটা অনেক বেশি দেখা যাচ্ছে সম্প্রসারিত আমরা করতে পারছি না। এই ক্ষেত্রে আসলে বিদেশে যে বাজারটা আছে সেটা হারানোর সম্ভাবনা কতটুকু, আসলে আশঙ্কা আছে কতটুকু, আপনারা আশঙ্কা করেন এই বিষয়টি নিয়ে? এটা বিদেশে বাজারটা আসলে দেখা যাচ্ছে যখন মালটা আমাদের পণ্যটা, বাংলাদেশি পণ্যটাও বাজারে না যায়, তখন আবার এইটা থাইল্যান্ডের, চায়না, অন্যান্য আইটেম গুলো সেখানে বেশি চলে। তো এখন এখানে আমাদের বাজার হারানোর কোনো সম্ভাবনা নেই। আমাদের যেটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা হয়তো পুষিয়ে নেব। এখন যে পরিমাণে আমরা অর্ডার দিচ্ছি, এবং আমাদের বিশেষ করে আপনি জানেন এখন কাঁকরোল, তারপর পটল, এটার সিজন হয়েছে এখন, এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, যেটা আমাদের বায়ারের অর্ডার অনুযায়ী আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মাল এক্সপোর্ট করে থাকি। এবং এই বাজারটাকে হয়তো আমরা রিসেন্ট হয়তো
মাসখানের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় চলে যেতে পারবো। আচ্ছা, এই যে অস্থিরতার সময় যে আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানির ক্ষেত্রে, এই জন্য কি আসলে সরকার বা ব্যাংক, একটু আগে কিন্তু আপনি বলছিলেন যে বাজেটের একটা বিষয় কিন্তু নির্ধারণ করা হয়েছে, তাহলে আমাকে একটু বলেন যে ব্যাংক অথবা সরকার আপনাদের কি সেই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে কিনা বা করছে কিনা? সরকারের আসলে এখানে আমাদের নীতিগতভাবে কোনো বাংলাদেশ ব্যাংক বিশেষ করে যারা ভর্তুকি যেখান থেকে হবে এরকম কোনো আমাদের সার্কুলার নেই। আমাদের ব্যাংকের কোনো ধরনের আমরা সহায়তা পাবো না এক্ষেত্রে, এবং কোনো ধরনের এদের অ্যাক্টের মধ্যে কিছু বলা নেই যে ব্যাংক আমাদেরকে এই দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি সেখানে তারা কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করবে। যার জন্য আমরা ব্যাংক কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা কোনো ধরনের এক্ষেত্রে কোনো ড্যামেজ ক্লেমও করতে পারবো না, এবং তারাও হয়তো আমাদেরকে দিবেও না। আচ্ছা, এই যে আপনাদের এই যে ক্ষতির যে আপনারা সম্মুখীন হয়েছেন, সেটা পরবর্তীতে যাতে না হন, বা এই যে ক্ষতি যে আপনারা যে বিঘ্ন ঘটেছে আপনাদের রপ্তানি কাজে, এই জন্য কি আপনারা সরকার বা বিরোধী দলের সাথে কি আপনারা কি কোনো আলাপ আলোচনা করেছেন কিনা বা তাদের সাথে কোনো কথা বলেছেন কিনা? আপনি দেখেছেন আমাদের বিজিএমির পক্ষ থেকে আমাদের বিভিন্ন সময় আমরা অবস্থান ধর্মঘট করেছি, তারপরে কালো বেস এইদিকে দিয়েছি, তারপরে লং মার্চ করেছি। সব ধরনের আমাদের ব্যবসায়িক, বিশেষ করে আমরা তো এফবিসিসি এর মাধ্যমে সব ধরনের বসা হয়েছে, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এজেন্সি সবাই আমাদেরকে সহযোগিতা করছে এ ব্যাপারে, যাতে করে দেশের পরিস্থিতি ভালো হয়, এবং আমরা চেষ্টা করছি সবার সাথে বসার জন্য। বিশেষ করে আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছে তারা অনেক সময় বসে এটা একটা সলিউশন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কতটুকু সফল হয়েছে এটা তো আপনিও দেখেছেন, দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে। আসলে সবজি তো একটা পচনশীল একটা দ্রব্য, তাই না? তো সেটা যখন আপনার রপ্তানি করতে বিঘ্ন ঘটবে তখন কিন্তু আসলে আপনাদের একটা বিশাল একটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়, আর সেটা আসলে আমাদের সরকার বিরোধী দল সবারই আসলে বিষয়টি নজর রাখা উচিত, কারণ দেশের স্বার্থের জন্যই। আর এই দেশের স্বার্থের জন্য যদি বলি যে এই যে সবজি বাজারটাকে বিদেশে সম্প্রসারণ করার ক্ষেত্রে আপনারা আর কি পদক্ষেপ নিচ্ছেন? বিদেশে আমাদের এই মালটাকে আরো প্রচুর পরিমাণে আমরা নতুন কিছু ইউরোপের মধ্যে কিছু সেক্টরে আমরা নতুন করে আবার সবজি ওখানে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর বিশেষ করে আমাদের বিমানের কিছু স্বল্পতার জন্য আমরা করতে পারছি না, কারণ যেমন মনে করেন ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত পণ্য আমাদেরকে এখান থেকে যায়, যেমন আমরা ইটালি মিলানে আমরা এক্সপোর্ট করে থাকি, ওখান থেকে কিছু ইউরোপে বিভিন্ন সেক্টরে চলে যায়, এখান থেকে আমরা সরাসরি গ্রিসে আমরা ওখানে পাঠাচ্ছি, তারপরে ইংল্যান্ডে আমরা পাঠাচ্ছি, ইংল্যান্ড থেকেও কিছু সবজি বিভিন্ন ফ্রান্সে আশেপাশে বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইভাবেই আমরা মার্কেট গুলা করি, কারণ আমাদের একটা ভেজিটেবলের প্রাইস, যেমন মনে করেন ইউরোপ কান্ট্রিতে 1 কেজি পণ্য আমাদের ভেজিটেবল 8 ইউরোতে বিক্রি হয়, ইংল্যান্ডেও দেখা গেছে 6 পাউন্ড 8 পাউন্ডে বিক্রি হয় ওখানে। তো আমাদের দেখা গেছে বিমানের কস্টিং প্লাস আমাদের ভেজিটেবলের এটা আমাদের এখান থেকে ক্রয়, তারপর প্যাকিং, ট্রান্সপোর্ট, এভরিথিং মিলে আমাদের একটা কস্টিং যে পরিমাণে আমরা মোটামুটি ওখানে বায়ারদের সাথে রেটে কনফার্মেশন করেই আমরা মালটা পাঠিয়ে থাকি। তো সেক্ষেত্রে বিশেষ করে যখন ট্রানজিট হয় একটা পণ্য একই বিমান থেকে নেমে আরেকটা বিমানে ক্যারি করতে হয়, তো সেখানেই আমাদের জন্য সমস্যা হয়ে যায়, তখন ওই যে বিমান ভাড়াটা বেশি হয়ে যায়, যার জন্য আমরা ওই কস্টিং এ মালটা এক্সপোর্ট করতে পারি না। আচ্ছা, আমি যে বিষয়টি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যদি আমি একটু বলি, যে বিভিন্ন দেশে যাওয়ার কারণে আমি ভেজিটেবল মার্কেটগুলো যে ওখানে আমি যেটা দেখেছি, সেখানে কিন্তু বাংলাদেশের ভেজিটেবলের কিন্তু অনেক বেশি সুনাম বলি বা অনেক চাহিদা কিন্তু অনেক বেশি। তো এই জন্য যদি জিজ্ঞেস করি যে এই সব দেশ ছাড়াও বাইরের আরো অনেক দেশ আছে যে দেশগুলোতে হচ্ছে গিয়ে আমাদের সম্ভাবনাময় একটা বাজার কিন্তু আছে, সেই জায়গার ক্ষেত্রে আপনারা কি প্রস্তুতি নিতেন, বা নতুন কোনো বাজার তৈরি করা, নতুন কোনো দেশকে আপনারা টার্গেট করা যে আমরা এইসব দেশে আসলে আমাদের এটা এক্সপান্ড করবো এই বিজনেসটাকে, সেরকম কি কোনো ইচ্ছা আছে কিনা? অবশ্যই আমাদের তো এই ব্যাপারে ইচ্ছা আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে পণ্যটা, বিশেষ করে আপনি জেনেছেন যে ভেজিটেবলের ভিতরে অনেক ধরনের আইটেম আছে, যেমন আমরা গ্রিন চিলি আছে, পটেটো আছে, তারপরে টমেটো আছে, এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে থাকি। এই যে বছর পটেটো
প্রচুর পরিমাণে আলু এক্সপোর্ট করেছি আমরা, যেখানে ইউরোপের নতুন নতুন বিভিন্ন সেক্টরে আমরা আলু পাঠিয়েছি। তারপরে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় গিয়েছে আমাদের আলু, প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়েছে। এবং আমাদের অবশ্য এই বিশেষ করে এই আলু এবং কাঁচামরিচ এই জিনিসগুলো কিন্তু সবাই খেয়ে থাকেন, এবং এখানে আমরা সব দেশে পাঠাইতে পারি। কিন্তু বিশেষ করে আমাদের যে পটল, কাঁকরোল, লতি, কাঁচা কলা, যে সব আইটেম আমরা এক্সপোর্ট করে থাকি, এই পণ্যগুলা বিশেষ করে আমাদের বাঙালি যারা, তারাই বেশি খেয়ে থাকেন। আপনি জেনেছেন মালয়েশিয়াতে আমাদের একটা বড় মার্কেট, এখানে প্রায় 10 লক্ষ শ্রমিক ওখানে কাজ করে, বাংলাদেশি আছে। তো সেখানে আমরা প্রচুর পরিমাণে সবজি প্রতিনিয়ত আমরা পাঠিয়ে থাকি, এবং বাঙালিদের তারা সবসময় আমাদের প্রিফার করে বাংলা সবজিটা। যখন পায় তারা ওখানে সুপার মার্কেটে চলে যায়, হয়তো আমার বায়ারকে দিয়ে, বায়ার বিভিন্ন স্টেটে পাঠাই দেয়। এবং সেখানে ধরেন মালয়েশিয়াটা তো বেশ বড় একটা এলাকা, এখানে জোহর বারু, পেনাং, মালাক্কা, ইপো, পাহাং বিভিন্ন স্টেটে চলে যায়। এমনকি আমাদের এই সবজিটা ছাবা ছড়ার পথে চলে যায়, এবং সেখানে আমাদের প্রচুর পরিমাণে বাঙালি ভাইরা আছে, সেখানে আমাদের এই সবজিটা খেয়ে থাকেন। আচ্ছা, তো এই যে আপনারা যখন সবজিগুলো এক্সপোর্ট করেন, সেটা আমি একটু আগে বলছিলাম, যেহেতু সবজি হচ্ছে পচনশীল একটি মানে বস্তু, তো সেই এই ক্ষেত্রে আসলে মানের দিকটা যে একটা ফ্রেশ সবজি পাঠাবেন, একটা মানের দিক আছে, তার সাথে দেশের একটা ভাবমূর্তি আছে, এই জিনিসগুলো আসলে এনশিওর কিভাবে করেন, উৎপাদন থেকে প্রসেসিং এবং রপ্তানি পর্যন্ত, সেটা যদি একটু বলতেন। এখানে আপনি আমাদের মনিটরিংটাই আপনারা কিভাবে করছেন? এখানে মাঠে আমাদের সবজিটা, যে সমস্ত এলাকাতে আমাদের সবজিটা ফলন হয়, যেমন এক একটা এলাকায় এক একটা ফলন হয়ে থাকে। যেমন আমাদের এখন বর্তমানে আমাদের নরসিংদীতে আমরা কাঁকরোলটা প্রচুর পরিমাণে ফলন হয় ওখানে, এবং ওইসব চাষিদেরকে আমরা বাৎসরিক প্রতি বছর ওদের সাথে বসে মিটিং করে আমরা একটা ওখানে সবজিটা যাতে ভালো ফলে, এবং আমাদের একটা টার্গেট করা আছে এই জায়গাটায় খুব ভালো সবজি হবে, এবং সেইটাই আমরা বিদেশে এক্সপোর্ট করব। তো ওখান থেকেই মূলত আমরা প্রতিনিয়তই আমাদের অর্ডার দেওয়া থাকে, এবং ওখান থেকে ওরা সবজিটাকে একটা গ্রেড করে, A1 কোয়ালিটি করে, সাইজ এনশিওর করে, তারপরে এই মালটাকে প্যাকিং জাত করে, এবং আমরা সুন্দর করে এটাকে কার্টনে করে, তারপরে আমাদের প্রতি কার্টনটাকে ওয়েট করে, যেমন আমরা এখন যেগুলো বিদেশে পাঠিয়ে থাকি ম্যাক্সিমাম এক কার্টনে 10 কেজি ওজন হয়, এবং সেখানে মনে করেন আমরা কার্টনের দিক থেকে, গুণগত দিক থেকে আমরা ভালো দেওয়ার চেষ্টা করি, যাতে করে বিদেশের বাজারে আমাদের সুন্দর, এবং সবজিটা আপনি সবসময় আমাদের গ্রেড A1 কোয়ালিটিতে আমরা এক্সপোর্ট করে থাকি। আচ্ছা, তো এর সাথে তো আসলে কৃষি মানে ওই জায়গাটা তো কিন্তু একটা সম্পৃক্ততা কিন্তু আছে। ওই জায়গা থেকে আসলে আপনারা কিভাবে সরকারি ভাবে বলেন বা বেসরকারি ভাবে বলেন যে এই যে ভালো মানের সবজি উৎপাদনের যে বিষয়টি, কৃষকের এইটা আসলে কিভাবে আপনারা মানে সমন্বয় করেন, সহযোগিতাটা তারা কিভাবে করে, যে কৃষি মানে যারা আছে তারা আসলে কিভাবে সহায়তা করছে? আপনি জানেন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের সারা বাংলাদেশে প্রতিটি জেলা, প্রতিটি অনেক থানায় আমাদের কৃষি অফিসাররা আছেন, এনারা মনিটরিং করেন প্রতিটা, তাদের করা আছে ওইখানে কি ধরনের সবজি ভালো হবে, এবং কৃষকদের নিয়ে তারা মিটিং করে, এবং সেখানে সরকারি তরফ থেকে সার, তারপরে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, সেখান থেকে প্রোডাক্টটা যাতে সুন্দর হয়, ভালো হয়, কোনো ধরনের পোকায় নষ্ট না হয়, সেক্ষেত্রে এটা এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে যারা চাকরি করেন বিভিন্ন এলাকা, তারাই এটা তদারকি করে, এবং তারাও চাচ্ছে যে নতুন নতুন ফসল যাতে ভালো কোয়ালিটি হতে পারে, সেক্ষেত্রে তারা মনিটরিং করে থাকে সবসময়। আচ্ছা, এই যে এক্সপোর্টের এই যে বিজনেসটা, এটার সাথে কিন্তু অনেক লোকের মানে চাকরিরও একটা বিষয় থাকে, যে মানে চাকরির একটা জায়গা আছে। তো ওই জায়গাটা আসলে আপনি যদি একটু বলতেন যে কি পরিমাণ লোক আপনার এখানে কাজ করছে, তাদের মানে এখানে যে জব যে সেক্টরটা, সেখানে সম্ভাবনাময়টা আসলে কতটুকু, যে ভবিষ্যতে যদি কেউ এক্সপোর্টে আসতে চায় বা করতে চায়, সেটা আসলে বাংলাদেশে সেই সম্ভাবনাটা কতটুকু? এখানে আসলে আপনি জানেন আমাদের বিশেষ করে বিদেশি যে সমস্ত বায়ারদেরকে আমরা মাল দিয়ে থাকি, সে বায়ারদের হয়তো নতুন কেউ এক্সপোর্টার হতে চায়, যদি বিদেশে বায়ার যদি ভালো কালেক্ট করতে পারে, এবং বিশেষ করে বায়ারও কিন্তু আমাদেরকেও অনেক সময় আমরা মিসইউজ করে থাকি, আমাদের অনেক পেমেন্ট আটকিয়ে দেয়, তারপর আমরা তারপরে পেমেন্ট গুলাকে আবার এনশিওর করা হয়।
কারণ ভেজিটেবলের আপনি জানেন যে এটা পচনশীল পণ্য, হয়তো দেখা গেছে আমার পণ্যের গ্রেড একটু খারাপ হলো, আমার 1% ড্যামেজ হয়ে গেল, তখন বায়াররা আমাদেরকে ধরে থাকে যে এটা কেন হলো, আমাদের রেট কাটিং করে ফেলে। আর বিশেষ করে আমাদের জনবলের ব্যাপারটা আপনি বলেছেন, সেখানে যেমন মনে করেন আমাদের কয়েকটা খাত আছে, যেমন মনে করেন আমাদের কমার্শিয়ালস যারা আছেন আমার প্রতিষ্ঠানেও আছেন, ওনারা ব্যাংকিং এ সবসময় তাদের কাজ থাকে, যেমন মনে করেন প্রতিদিন আমাদের এক্সপি উঠাতে হয়, তারপরে ফরেন রেমিটেন্সটা আসে সেটাকে টিটি রিয়ালাইজেশন করতে হয়, এবং দেখা গেছে আমাদের গভর্নমেন্ট আপনি জানেন যে আমাদের ভেজিটেবল খাতে সাবসিডারি দিচ্ছে 20%, সেখানে আমাদের ওই যে অডিট টিম আসে, তাদেরকে ডকুমেন্টেশন করতে হয়। তো এরকম একটা কমার্শিয়াল সেক্টর একটা আছে, আবার অপারেশন একটা আছে, যেমন মনে করেন প্রতিদিন আমার পণ্যটা এয়ারপোর্টে যখন যাবে তখন ওখানে এয়ারপোর্টে ঠিক মতো মালটা গেল কিনা দেখাশোনা, তারপরে বিমানের পেমেন্ট যেটা ভাড়া রেন্ট সেটা নিয়ে যায়। তারপরে আরেকটা সেক্টর আছে যারা মালটা কালেক্ট করে, ওরা প্রতিদিন ধরেন তাজা মালটা, যেমন মনে করেন আমার এখান থেকে নরসিংদী যে গাড়ি চলে যায় ভোর রাত্রে উঠে, ওখানে যে সকালে ওই যে মালগুলো কালেক্ট করে আবার ওখান থেকে নিয়ে এসে প্যাকিং করে আবার এটাকে আবার প্যাকিং একটা সেক্টর আছে, যারা ধরেন 6-7 জন লোক তারা সুন্দর মতো প্যাকিং করে আমার কার্টনে মার্কা দেয়। এরকম মনে করেন এরকম আসলে অনেক বিষয় আপনাকে দেখতে হয়, যেহেতু আপনি মানে কুয়ালালামপুরস্থ ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সভাপতি অথবা সভাপতির জায়গা থেকে অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং আমরাও চাইছি যে এই যে সেক্টরটা আছে ভেজিটেবল এক্সপোর্ট, এটা আরো অনেক বেশি এগিয়ে যাক, আমরা সেটাই প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি শেষে একটু কথাই বলে রাখতে চাচ্ছি, সেটা হলো আমাদের কাস্টমস কর্তৃপক্ষ ইদানিংকাল আমাদের ভেজিটেবলটা প্রচুর পরিমাণে এক্সামিন করে, স্ক্যানিং মেশিন থাকা সত্ত্বেও তারা কিন্তু এই মালটাকে একটা একটা করে কার্টুন খুলে ওখানে আমরা প্যাকিং করতে পারি না, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টের কিছু সমস্যা হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি কাস্টমস কর্তৃপক্ষকে, যেহেতু আপনার স্ক্যানিং মেশিন আছে, মালটাকে সুন্দর করে স্ক্যানিং মাধ্যমে 100% আপনারা করে আমরা যাতে এক্সপোর্টের আপনাদের সহযোগিতা পাই, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আজকের শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 দুপুরে আজকের আয়োজন এখানে শেষ করছি। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।